ক্লাসে হচ্ছে আমরা পিরামিড পর্যন্ত পড়ছিলাম, ঠিক আছে? আর পিরামিডের পরে যেই ঘনবস্তুটা সেটা হচ্ছে তোমার সমবৃত্তভূমি কোণ, ঠিক আছে? এটাকে ইংলিশে বলে তোমার রাইট অ্যাঙ্গুলার কোণ। তো সমবৃত্তভূমি কোণটা আসলে কিভাবে উৎপন্ন হচ্ছে বা এটার আসলে বেসিক স্ট্রাকচারটা কি সেটা তোমাকে বলবো আমি। দেখো, ধরো সমবৃত্তভূমি কোণটা হচ্ছে এরকম যে তুমি ধরো একটা সমকোণী ত্রিভুজকে, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এটা একটা নরমাল একটা সমকোণী ত্রিভুজ যেটা হচ্ছে সমতলীয়, ঠিক আছে? ধরো যে এরকম একটা প্লেন, ত্রিভুজের একটা প্লেন। এখন তুমি যদি এই সমকোণী ত্রিভুজটাকে চারপাশে ঘোরাও, তুমি যদি ঘুরে আবার আগের জায়গায় নিয়ে আসো, তাহলে কিন্তু একটা স্পেস টাইপের উৎপন্ন হবে, সেটা হচ্ছে তোমার সমবৃত্তভূমি কোণ, ঠিক আছে? যেমন দেখো, তুমি যদি এই যে এই সমকোণী ত্রিভুজটাকে তুমি যদি চারপাশে ঘুরে আনো, তাহলে একটা শেপ তৈরি হবে এবং ওই শেপটা হচ্ছে তোমার সমবৃত্তভূমি কোণ। আসলে আমি জানি যে আমি এতক্ষণ যা বলছি তুমি বুঝো নাই আসলে কিছু। তো এটার জন্য একটা ভালো এক্সাম্পল হচ্ছে তোমার কোন আইসক্রিম তো ছিল। কোন আইসক্রিমে দেখবো হচ্ছে উপরের দিকে এরকম একটা বৃত্ত থাকে আর নিচের দিকে এরকম চোখা থাকে, ঠিক আছে? তো ওই কোন আইসক্রিমটাই কিন্তু একটা সমবৃত্তমূলক কোণ, ঠিক আছে? সো খেয়াল করবা, এই সমবৃত্তমূলক কোণটার শেপ তোমরা হচ্ছে কোন আইসক্রিম বা ঝালমুড়ি যে বিক্রি করে ঝালমুড়ি এরকম কোন শেপের প্যাকেটে, এই সবগুলো হচ্ছে তোমার সমবৃত্তমূলক কোণ। এরপর ধরো তুমি দেখবে যে ওই যে অনেক জায়গায় ওই তেল যে ঢালে, তেল ঢালা যে ফ্লানেল, ওই ফ্লানেলটাও কিন্তু তোমার সমবৃত্তমূলক কোণ, ঠিক আছে? যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কি যে সমবৃত্তমূলক কোণটা উৎপন্ন হয় কিভাবে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুকে অক্ষ ধরে। তার মানে বিষয়টা বুঝছো, এটা একটু তোমাকে ইমাজিন করে নিতে হবে, কারণ এটা অ্যানিমেশন ছাড়া আসলে বোঝানো সম্ভব না যে কিভাবে একটা সমকোণী ত্রিভুজকে যদি আমি এভাবে চারপাশে ঘুরাই, ঘুরে আনলে কি হবে, এরকম একটা একটা কার্ভ টাইপের একটা শেপ হবে, ঠিক আছে? তো ওই যে কার্ভ টাইপের শেপটা হইলো, ওটার নিচে কিন্তু দেখো, তুমি যে এই ত্রিভুজটাকে ঘোরাচ্ছ, তো নিচের যে ভূমি, ত্রিভুজের ভূমি কিন্তু সব জায়গায় সেম, ঠিক না? দেখো তোমার এটা যখন ঘুরবে এভাবে, ঘুরলে কি হবে, সব জায়গায় কিন্তু ভূমির মানটা সেমই থাকবে। সে একটা বৃত্ত সৃষ্টি করবে নিচে, ঠিক না? ভূমিটা একটা কি সৃষ্টি করবে নিচে, বৃত্ত সৃষ্টি করবে। তো দেখো এই যে এরকম, এই যে এই টাইপের আর কি, এই টাইপের একটা তাঁবু টাইপের, বুঝতে পারছো বিষয়টা? ধরো তোমার নিচে একটা ভূমি, আর তুমি হচ্ছে এই যে উপর থেকে একটা তাঁবু টাঙাইছো, ঠিক না? ওই তাঁবুটা একটা কি হবে বলো তো, সমবৃত্তমুখ কোণ হবে, বুঝতে পারছো? এই দেখো এরকম, এই ভূমি আর উপরে তোমার একটা তাঁবু, ঠিক আছে? তো দেখো, তুমি যদি এই সমকোণী ত্রিভুজটাকে এই চারপাশে ঘোরাও, তাইলে তোমার একটা কি হবে, এরকম একটা সমবৃত্তমুখ কোণ সৃষ্টি হবে, ঠিক আছে? তো এটাই তারা বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুকে অক্ষ ধরে। তাই তুমি এখন একটা চিন্তা করো, তুমি কিন্তু এই ত্রিভুজটাকে উল্টায় এভাবে শোয়াইতে পারতা, এইভাবে, এই যে মানে বড় বাহুটা মানে লম্বটাকে তুমি ভূমি বানিয়ে দিতে পারতা, বানায় তারপরে ঘুরাইতে পারতা। তো ওই সময় তুমি যদি ঘুরাইতে, এটা কিন্তু এরকম এরকম লম্বা হইতো না, এটা একটু খাটো হইতো, ঠিক না? আর এরকম প্রশস্ত হইতো, ওই যে কোণটা হইতো কি এরকম প্রশস্ত, বুঝতে পারছো বিষয়টা? তো তুমি হচ্ছে সমকোণী ত্রিভুজে দুইটা বাহু আছে, একটা হচ্ছে তোমার সমকোণ সংলগ্ন দুইটা বাহু, সন্নিহিত বাহু দুইটা, একটা লম্ব আর একটা হচ্ছে ভূমি। তো তুমি যদি এই এই বাহু বরাবর অক্ষ ধরো, এই যে তুমি এটাকে অক্ষ ধরে যদি ঘোরাও, তাইলেও সমবৃত্তমুখ কোণ উৎপন্ন হবে। আবার তুমি যদি আরেকটা যে বাহু আছে, সেই বাহুটাকে তুমি যদি অক্ষ ধরে ঘোরাও, তাইলেও কিন্তু সমবৃত্তমুখ কোণ কি উৎপন্ন হবে, ঠিক আছে? এতে এটাই বলছে তারা যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুকে, মানে যে কোনো একটা বাহুকে তুমি অক্ষ ধরবা এবং সে অক্ষটা, এই যে দেখো এখানে লম্বকে অক্ষ ধরা হয়েছে এবং ওই অক্ষকে কেন্দ্র করে চারদিকে হচ্ছে ত্রিভুজটাকে একবার ঘুরায় যদি তুমি আনো, তাইলে যেই শেপ বা যে ঘনবস্তুটা উৎপন্ন হবে তাকে আমরা কি বলবো, সমবৃত্তভূমি কোণ। আর সমবৃত্তভূমি কেন বলছে বলতো, এটা প্রত্যেকটা কোণা মানে প্রত্যেকটা কার্ভ তুমি যদি চিন্তা করো, প্রত্যেকটা লাইন তুমি যদি চিন্তা করো, প্রত্যেকটা লাইনে কিন্তু এই একই বৃত্তের পরিধির উপর অবস্থিত, ঠিক না? পরিধির বাইরে কিন্তু কোনো পয়েন্ট বা লাইন নাই, ঠিক আছে? এই জন্য এটার নাম হচ্ছে সমবৃত্তভূমি কোণ। গেল, ডেফিনেশন বুঝলাম, এটা শেপটা কিরকম সেটাও বুঝলাম। এবার আসো একটা এক্সাম্পল, যে চিত্রে ওএসি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমরা ওএ যে রেখাটা তাকে আমরা এক্সিস ধরছি এবং সেই এক্সিসের চারপাশে আমি হচ্ছে জিনিসটাকে ঘুরাইছি। তো ঘোরানোর পরে হচ্ছে তোমার একটা সমকোণী ত্রিভুজ সমবৃত্তমুখ কোণ উৎপন্ন হয়েছে এবং তার নাম দিয়েছি আমরা হচ্ছে এ বি সি। গেল, এবার দেখো বলছে যে এক্ষেত্রে ত্রিভুজের শীর্ষ কোণ ওএসি ইকুয়ালস টু থিটা। মানে আমাদের ত্রিভুজটার কিন্তু দুইটা কোণ ছিল, মানে সমকোণ বাদে আরো কোণ ছিল কয়টা, দুইটা। একটা এই যে উপরে আর একটা হচ্ছে নিচে। তো উপরের যে কোণটা এটাকে কি ধরা হয়েছে, থিটা, এটাকে ধরা হয়েছে তোমার থিটা। এবং এটার নাম দেওয়া হয়েছে কি বলতো, শীর্ষ কোণ, ঠিক আছে? এটার নাম দেওয়া হয়েছে কি বলতো, শীর্ষ কোণ, ঠিক আছে, যেহেতু তোমার উপরের দিকে। আচ্ছা,
আর শীর্ষকোণ কিন্তু আসলে তোমার যে কোনো কোণের শীর্ষকোণ, ঠিক না? এই দেখো এটাও শীর্ষকোণ, এটাও শীর্ষকোণ, এটাও শীর্ষকোণ। আর এই ক্ষেত্রে যেহেতু তোমার উপরের দিকে আছে, ভূমি থেকে উপরের দিকে, so আমরা এটাকেই থিটা ধরলাম, মানে শীর্ষকোণ নাম দিচ্ছি, ঠিক আছে? গেল। তো তারা বলছে যে দেখো ওএসি যে কোণটা, এটাকে আমরা ধরছি হচ্ছে থিটা, ভালো কথা। এবার কি বলছে দেখো, থিটাকে কোণকের অর্ধ শীর্ষকোণ বলে, কারণ দেখো এই ত্রিভুজের যে শীর্ষকোণটা, ওইটার দ্বিগুণ শীর্ষকোণ হবে তোমার কোণকের শীর্ষকোণ, ঠিক না? তার মানে তোমার ত্রিভুজের যে শীর্ষকোণটা সেটা হবে কোণকের অর্ধ শীর্ষকোণ, ঠিক না? এই জন্য এটা নাম দেওয়া হয়েছে কি বলো, অর্ধ শীর্ষকোণ বা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, তো এবার দেখো বাকি যে প্যারামিটার, সেই প্যারামিটার গুলো আমরা ধরবো। যেমন হচ্ছে আমরা কিন্তু প্রথমে যে প্যারামিটার ধরছি সেই প্যারামিটারটা কি বলতো, থেটা, এবং এটাকে বলতেছি আমরা সমমিতমিক কোণকের অর্ধ শীর্ষকোণ, ঠিক আছে? বাকি প্যারামিটার গুলো হচ্ছে দেখো ভূমি থেকে ওই শীর্ষের যে উচ্চতা, অথবা এই উচ্চতাটাই কিন্তু তোমার ওই ত্রিভুজের লম্ব, ঠিক না? এই উচ্চতাটাই কি ত্রিভুজের লম্ব। আর সমবৃত্তভূমি কোণকের যে ভূমিটা, ভূমির যে ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধটা কিন্তু ওই ত্রিভুজের ভূমি, ঠিক না? এই যে সমবৃত্তভূমি কোণকের যে ভূমি, এটা হচ্ছে একটা বৃত্ত, এবং এই বৃত্তের যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা কিন্তু অ্যাকচুয়ালি সে সমকোণী ত্রিভুজের ভূমি, ঠিক না? তার মানে কোণকের যে উচ্চতা, সেই উচ্চতা হচ্ছে যে সমকোণী ত্রিভুজটাকে তুমি ঘুরায় কোণকটা উৎপন্ন করছো, সেই সমকোণী ত্রিভুজের উচ্চতাটা হচ্ছে কোণকের উচ্চতা। আর সেই ত্রিভুজের যে ভূমি, সেই ভূমি হচ্ছে এই সমবৃত্তভূমি কোণকের যে ভূমি, মানে বৃত্ত, সেই বৃত্তটার ব্যাসার্ধ। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? আর হচ্ছে এই যে তোমার সমকোণী ত্রিভুজ, সেটার যে অতিভুজটা ছিল এল, সে অতিভুজ এল হচ্ছে তোমার এই কোণকের হেলানো উচ্চতা। দেখো এটা হচ্ছে হেলানো উচ্চতা, ঠিক আছে? এই তো পরিধি, যে কোনো জায়গায় কিন্তু তোমার এই হেলানো উচ্চতাটা সেম হবে, ঠিক আছে? কারণ হচ্ছে শীর্ষটা কোথায় আছে, শীর্ষটা কিন্তু একদম কেন্দ্র বরাবর, ঠিক লম্ব বরাবর উপরের দিকে আছে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ওইটার নাম দিচ্ছি আমরা কি বলতো, মানে দেখো খেয়াল করো, শীর্ষর সাথে এই বৃত্তের যে কেন্দ্র, তার যে সংযোজক রেখা, সেটা হচ্ছে আমাদের হাইট বা উচ্চতা। আর শীর্ষের সাথে পরিধির যে কোনো বিন্দুর যে দূরত্ব বা হাইট, সেটা হচ্ছে হেলানো উচ্চতা, কারণ এটা কিন্তু বাঁকা, খেয়াল করছো? এটা কিন্তু বাঁকা, হেলানো, তো এই জন্য এটা নাম দেওয়া হয়েছে কি, হেলানো উচ্চতা। আর আমাদের যে হেলানো উচ্চতা কোণকের, সে হেলানো উচ্চতা আসলে কিছুই না, হেলানো উচ্চতা হচ্ছে যেই ত্রিভুজটাকে, যে সমকোণী ত্রিভুজটাকে আমি ঘুরায় কোণকটা উৎপন্ন করছি, সেই সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে আমাদের কি, হেলানো উচ্চতা। তার মানে অতিভুজ সমান সমান কি হয় বলতো, লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। আমরা বলতে পারি যে হেলানো উচ্চতা ইকুয়ালস টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, গেল হচ্ছে হেলানো উচ্চতা। এবার দেখো আমরা হচ্ছে তিনটা জিনিস বের করব। এই যে সমবৃত্তমূলক কোণক, এটার দুইটা তল আছে, খেয়াল করো। একটা তল হচ্ছে নিচের ভূমি, আর একটা তল হচ্ছে এই যে চারপাশে যে কার্ভটা, ঠিক না? ধরো তোমার হচ্ছে কোন আইসক্রিম, কোন আইসক্রিমের যেই কভারটা, ঠিক আছে, সাইডে একদম পুরো কভারটা কিন্তু আসলে কি বলতো, এরকম একটা কার্ভ, ঠিক না? এরকম একটা কার্ভ বা বক্রতল, ওটা হচ্ছে কি একটা বক্রতল। আর উপরের যে বৃত্তটা, সেই বৃত্তটা হচ্ছে এখানে ভূমি। ক্লিয়ার? তাই দেখো তো বক্রতলের একটা ক্ষেত্রফল আছে, তো কোণকের বক্রতলের একটা ক্ষেত্রফল আছে, আর উপরে যে বৃত্ত, সেই বৃত্তটার আর একটা ক্ষেত্রফল আছে, ঠিক আছে? তো আমরা প্রথমে বের করবো হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলটা কি, মানে ভূমি বাদে বাকি যে তলটা আছে, যেটা তুমি ঘুরায় উৎপন্ন করছো, সেটা হচ্ছে বক্রতল, ঠিক আছে? কারণ এটা কিন্তু এরকম কার্ভ করা, ঠিক না? এটা কিন্তু কোনো সরলরেখা না, ঠিক আছে? এটা হচ্ছে অবশ্যই একটা বক্রতল। আচ্ছা, এই বক্রতলটার ক্ষেত্রফল কত হবে? এই বক্রতলটার ক্ষেত্রফল হচ্ছে তোমার হাফ ইন্টু ভূমির পরিধি। খেয়াল করো তো, এই বক্রতলটার উৎপন্ন হয়েছে কিভাবে দেখো তো। এই যে তুমি যদি এই পরিধির প্রত্যেকটা বিন্দুর সাথে তুমি যদি এই যে শীর্ষবিন্দু যোগ করো, তাহলে কি তোমার পুরোটা বক্রতল পাবা না বলো তো? পুরোটা বক্রতল কিন্তু পাবা, ঠিক আছে? তো আলটিমেটলি তুমি এটাকে মানে এইসব জিনিস কিন্তু তোমার অ্যাকচুয়ালি প্রমাণ করতে হয় ইন্টিগ্রেশন দিয়ে, ঠিক আছে? ক্যালকুলাস, এবং ক্যালকুলাস হচ্ছে ইন্টিগ্রেশন, বিভিন্ন ফাংশন টাংশন দিয়ে এগুলো প্রমাণ করা হয়, ঠিক আছে? অথবা জ্যামিতিক ভাবে প্রমাণ করা হয়। প্রমাণগুলো তোমার বইয়ে দেওয়া নেই, এগুলো অনেক কঠিন, সেগুলো আমার দেখার দরকার নেই, ঠিক আছে? আমরা একটু একটু মুখস্থ করে নিব যে বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে, হাফ ইন্টু ভূমির পরিধি, ঠিক আছে, ইন্টু হচ্ছে কি হেলানো উচ্চতা। বুঝতে পারছো? হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু হচ্ছে হেলানো উচ্চতা। ক্লিয়ার? সো অবশ্যই এটা হবে তোমার ভূমির যে ব্যাসার্ধ, সেটা আমরা আর ধরছি, সো অবশ্যই ভূমির পরিধি হবে 2 পাই আর। আর অবশ্যই হেলানো উচ্চতা হচ্ছে আমরা এল ধরছি। তাহলে দেখো তো এই 2 আর এই 2 কাটাকাটি গেল,
তাহলে কোনকের যে হেলানো যে তলটা মানে বক্রতলটা, সেই বক্রতলের ক্ষেত্রফল কত হবে? পাই আর এল। আমরা বলবো যে সমমিতিভূমি কোনকের যে ক্ষেত্রফল সেটা সূত্র হচ্ছে পাই আর এল স্কয়ার ইউনিট মানে বর্গ একক। বুঝতে পারছো? গেল। এবার দেখো সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে দেখো তো এই কোনকের তল কয়টা আছে? দুইটা তল আছে। একটা হচ্ছে বক্রতলটা আর একটা হচ্ছে ভূমির যে তলটা, ঠিক আছে, বা ভূমি। তো সমগ্রতলের ক্ষেত্রফল কিভাবে হবে বলতো? বক্রতলের ক্ষেত্রফলের সাথে আমরা যদি বৃত্তের ক্ষেত্রফলটা যোগ করে দিই, মানে ভূমির ক্ষেত্রফলটা যোগ করে দিই, তাহলে কিন্তু আমার সমগ্রতলের ক্ষেত্রফলটা চলে আসে। তার মানে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে ভূমির ক্ষেত্রফল যোগ হেলানো তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। সেই দুটো যোগ করলে আসলে কি আসে দেখো তো? পাই আর কিন্তু কমন যায়, দুই জায়গায় পাই আর আছে। সেই জায়গায় তোমার একটা আর গুণ আছে, সো একটা আর থাকবে, এখানে তোমার একটা এল থাকবে। সো সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি হবে? পাই আর ইন্টু আর প্লাস এল। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, গেল। এগুলো তো অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। এরপর আসে আয়তন। আয়তনটা কি হবে? আয়তনটা হবে তোমার 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু হচ্ছে উচ্চতা। ঠিক আছে, সো মনে রাখবা তোমার এগুলা কিন্তু প্রমাণ করতে ইন্টিগ্রেশন মানে ক্যালকুলাস দিয়ে। ঠিক আছে, সো এগুলো আমরা এখানে দেখবো না, এগুলো জাস্ট তুমি মুখস্থ করবা। ঠিক আছে, অন্যগুলা কিন্তু আমরা প্রমাণ দেখছি, কারণ ওগুলা কিন্তু এরকম কার্ভ ছিল না। এই বুঝতেছো বিষয়টা? পিরামিড বলো, প্রিজম বলো, ওগুলো কিন্তু কার্ভ ছিল না, ওগুলো সমতলীয় ছিল। ঠিক না, মানে প্রত্যেকটা তল ছিল সমতল। ঠিক না, ত্রিভুজ ছিল, তোমার কি বল চতুর্ভুজ ছিল বা বহুভুজ ছিল। কিন্তু এই সমবৃত্তভুজ কোনটা কিন্তু এইটার যে বক্রতলটা, এই বক্রতলটা কিন্তু একটা কার্ভ। ঠিক না, এটা একটা কি কার্ভ। সো এটা আমরা নর্মালি কিন্তু জ্যামিতিক ভাবে এটা প্রমাণ করতে পারবো না। এটা হচ্ছে এই কার্ভের ফাংশন লাগবে, এই ফাংশনটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। সো এই জিনিস তোমাদের বইয়ে নাই, তোমাদের এখন শেখার দরকার নাই। ঠিক আছে, জাস্ট মুখস্থ রাখলেই হবে। ক্লিয়ার? সো আয়তনটা কি হবে? আয়তনটা হবে তোমার 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। আর উচ্চতা কত? এইচ। সো সমবৃত্তভূমি কোণকের যে আয়তন, আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এবং আমরা হচ্ছে ইন্টারে হচ্ছে যখন একদম ওই ইন্টিগ্রেশন শিখছিলাম, তখন ইন্টিগ্রেশন একদম লাস্ট পার্টে গিয়ে আমরা হচ্ছে এইসব এরিয়া টেরিয়া বের করা শিখছিলাম। বুঝছো? তো এগুলো তুমি ইন্টারে গেলে শিখতে পারবে, সমস্যা নাই। এগুলার হচ্ছে ফাংশন থাকে, ফাংশনকে তুমি ইন্টিগ্রেশন করতে হয়, ক্যালকুলাস শিখতে হবে। তো এগুলো পরে শেখার নিয়ে সমস্যা নেই, এগুলো আমরা এখন এত মাথা কামানোর দরকার নাই। তো আমাদের কাজ হচ্ছে সূত্রগুলো মুখস্থ রাখা আর সূত্রের মধ্যে কোনটা কি সেটা জানা। তো বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। গেল। তো এই ছিল তোমার সমবৃত্তভূমি কোণ। এবার দেখো এটা একটা এক্সাম্পল দেওয়া আছে উদাহরণ 4-এ। বলছে একটি সমবৃত্তভূমি কোণকের উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। তার মানে এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে তোমার 12। ঠিক আছে, আর দেখো বলছে ভূমির ব্যাস, তার মানে ডি এর ভ্যালু হচ্ছে তোমার 10। সো ব্যাসকে হচ্ছে যদি আমরা হাফ করি তাহলে আমরা ব্যাসার্ধ পাবো। সো 5 হচ্ছে আমাদের ব্যাসার্ধ। সো আর পেয়ে গেলাম আর এইচ পেয়ে গেলাম। আর কিন্তু কিছু লাগে না, প্যারামিটার লাগে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যাসার্ধ আর একটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, সো দেখো বলছে হেলানোর উচ্চতা কত। হেলানোর উচ্চতা তো সহজ, এল ইকুয়ালস টু রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। আর এর মান 5, এইচ এর মান হচ্ছে 12, বসাই দিবা। বসাই দিলে চলে আসবে 13। এরপরে বক্রতলের ক্ষেত্রফল কত? পাই আর এল। যে এল এর মানটা পাইছো এটা বসাই দিবা, আর বসাবা, পাই বসাবা, শেষ। বলছে তোমার দেখো সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন, জাস্ট সূত্রের মধ্যে মানগুলা বসাই দিলে আমার অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এখানে আসলে কঠিন কিছুই নাই এবং এটা আসার মতো না, জাস্ট এটা প্র্যাকটিস, সূত্রটার প্র্যাকটিস অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমার সমবৃত্তভূমি কোণ।